আজকের প্রথম আলো পত্রিকায় একটা ভালো রিপোর্ট আসছে ইতিহাস ঐতিহ্য নিয়ে। এইটা যদিও কমিউনিটি বেস বা মুসলিম সাম্রাজ্যের একটা গর্ব করার জায়গা, সেটা হচ্ছে কনস্টান্টিনোপল যেভাবে উসমানী সাম্রাজ্যের অধীনে এলো। উসমানী সাম্রাজ্য বলতে তার্কির যে সাম্রাজ্য ছিল সেইটা, যেটা 1453 সালের 29 মে সুলতান মেহমুদের সৈন্যরা এই শহর আক্রমণ করেন এবং টানা 47 দিন আক্রমণের পরে এই সাম্রাজ্যের দখল আসে। এই জন্য ইউরোপীয়রা আজও ভুলতে পারেন তাদের এই পরাজয়ের গ্লানি, কারণ এই শহর ছিল তাদের পুরো রোমান সাম্রাজ্যের রাজধানী। এই খবরটি প্রথম বিবিসি উর্দুর জাফর সৈয়দ লিখছেন, যেটা সোমবার বিবিসি বাংলা ওয়েবসাইটে প্রকাশিত হয়, এবং প্রথম আলো আজকে 9 জুন 2025 সালে ইউরোপের ইতিহাস নামে এই অঞ্চলটি নিয়ে একটু ডিটেইল লিখেছেন। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বাইজেন্টাইন গির্জাকে মসজিদে রূপান্তর করে তৎকালীন কনস্টান্টিনোপল বিজয়ী সুলতান, যা এখন সোফিয়া বা আয়া সোফিয়া মসজিদ নামে পরিচিত। 1453 সালের 29 মে ঘড়িতে সময় রাত 10টায় পৃথিবীর অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ শহরের প্রাচীর আর গম্বুজের ভেতর দিয়ে হলুদ চাঁদ পশ্চিমের দিকে হেলে পড়েছে, যেন কোনো বড় বিপদের সংকেত। অর্থাৎ সৈন্যরা ওই দিন এই প্রাচীর ভেদ করে এই শহর নিজেদের করায়ত্ত করে। সৈন্যরা মানে হচ্ছে তুর্কি উসমানিয়া সাম্রাজ্যের সৈন্যরা। এই শহরটি কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল প্রাচীর বাইরে অটোমান বা উসমানীয় সেনারা চূড়ান্ত আক্রমণ করে দখলে নেয়। কনস্টান্টিনোপল বেসিক্যালি রোমান সাম্রাজ্যের রাজধানী বা বাইজেন্টাইন শহর বলে। কনস্টান্টিনোপল বেসিক্যালি গড়ে উঠেছিল ভূমধ্যসাগরের চারপাশের ইউরোপ, আফ্রিকা, এশিয়া পর্যন্ত সবগুলো দেশ নিয়ে এই সাম্রাজ্য ঘটেছিল। এই সাম্রাজ্য এত ব্যাপক এবং বিস্তৃত সময় ধরে শাসন করেছিল, যেটা খ্রিস্টপূর্ব 27 শতাব্দী থেকে 1453 সাল পর্যন্ত এই সাম্রাজ্য টিকে ছিল। একুশ বছর বয়সী উসমানীয় সুলতান মেহমুদ হঠাৎ করে বাহিনীর সামনের সারিতে পৌঁছে যান এবং সিদ্ধান্ত চূড়ান্ত হামলা হবে মেসুত টিকিউন নামক প্রাচীরের মাঝামাঝি, যেখানে অন্তত 9টি ফাটল সৃষ্টি হয়েছে। পরিখার একটি বড় অংশে ফাটল ধরেছে। মাথায় মোটা পাগড়ি আর সোনালি পোশাক পরে সুলতান তুর্কি ভাষায় তার সৈন্যদের বললেন, আমার বন্ধুরা, আমার ছেলেরা, এগিয়ে চলো, নিজেদের প্রমাণ করার সময় এসে গেছে। সঙ্গে সঙ্গে বাঁশি, সিঙ্গা, ঢোল, বিয়গলের শব্দ রাতের নীরবতা ভেদ করে এই কান ফাটা শব্দে উসমানী সেনাদের আকাশ ফাটানো চিৎকার পরিষ্কার শোনা যাচ্ছিল। এরপর তারা প্রাচীরের দুর্বল অংশে হামলা চালায়। বাইজেন্টাইন সৈন্যরা প্রাচীর রক্ষা করতে প্রস্তুত নিয়েছিল, কিন্তু 1.5 মাস ধরে চলা অবরোধ তাদের মনোবল ভেঙে যায়। তারা হতাশ ও ক্লান্ত হয়ে পড়ে। অনেক সাধারণ মানুষ সেনাদের সাহায্য করতে প্রাচীরে এসে আক্রমণকারীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে, কিন্তু অন্যরা কাছের একটি গির্জায় ছুটে গিয়ে কাঁদতে প্রার্থনা শুরু করতে থাকে এবং পাদ্রীরা গির্জার ঘণ্টা জোরে জোরে বাজাতে শুরু করে। যারা ঘুমন্ত ছিল ডং ডং শব্দে তারাও জেগে ওঠে। খ্রিস্টান সম্প্রদায়ের সব মানুষ নিজেদের ধর্মীয় বিভেদ বলে একত্রে শহরের সবচেয়ে বড় পবিত্র গির্জা হায়া সোফিয়ায় জড়ো হতে থাকে। উসমানী বাহিনীর অগ্রযাত্রা থামাতে প্রতিরক্ষা বাহিনী সাহসিকতার সাথে প্রাণপণ লড়াই করে যাচ্ছিল। সেদিন ওই শহরে তাকে ইতালীয় চিকিৎসক নিকালো বারবারো লিখেছেন, সাদা পাগড়ি পরা বাহিনীর সদস্যরা নির্ভীক সিংহের মতো আক্রমণ চালাচ্ছিল, আর তাদের স্লোগান ও ঢোলের শব্দে মনে হচ্ছিল যেন তারা এই পৃথিবীর না। ভোরের দিকে তুর্কি সেনারা প্রাচীরের চূড়ায় পৌঁছে যায়। ততক্ষণে অধিকাংশ প্রতিরক্ষা সেনা মারা গেছে, তাদের সেনাপতি গুরুতর আহত, তাকে যুদ্ধক্ষেত্রে সরিয়ে নেওয়া আছে। পূর্ব দিক থেকে সূর্যের প্রথম আলো দেখা গেল। একজন তুর্কি সেনা ফটকের উপরে থাকা বাইজেন্টাইন পতাকা নামিয়ে উসমানীয় পতাকা উড়িয়ে দিচ্ছেন। সুলতান মেহমুদ তার সহযোগীদের সঙ্গে একটি সাদা ঘোড়ায় চড়ে হায়া সোফিয়া যান। প্রধান ফটকের সামনে এসে ঘোড়া থেকে নেমে সড়ক থেকে এক মুঠো ধুলা তুলে তার পাগড়িটি ছিটিয়ে দেন। তা দেখে তার সহচরদের চোখ ভিজে ওঠে। এটা হচ্ছে উসমানী শাসন ইস্তাম্বুলে গড়ে ওঠা সুলেমানিয়া মসজিদ।
মুসলিমরা 700 বছর প্রচেষ্টার পর অবশেষে এই কনস্টান্টিনোপল বা আজকের ইস্তাম্বুল জয় করেন। এই জয়টি শুধু শহরের দখল, এক রাজা থেকে আরেক রাজার ক্ষমতা বদল ছিল না, এর সঙ্গে এক ঐতিহাসিক যুগের পতন ও আরেকটি অধ্যায়ের সূচনা হয়েছিল। অন্যদিকে উসমানীয় সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছায় পরবর্তী 400 বছর ধরে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা এবং বলকান অঞ্চল পর্যন্ত তাদের রাজত্ব কায়েম করে। 1453 সালকে মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনা বলে মনে হয়। শুধু তাই নয়, এই ইস্তাম্বুল বিজয়কে সামরিক ইতিহাসের একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়, কারণ পরবর্তী সময়ে প্রমাণিত হয় বারুদ এবং বড় কামানের গোলায় যুগে শহরকে শুধু প্রাচীর দিয়ে রক্ষা করা যাবে না। তুর্কিরা শহরটি দখল করার পর হাজার হাজার গ্রিকবাসী নাগরিক এখান থেকে পালিয়ে ইউরোপের বিভিন্ন শহরে, বিশেষ করে ইতালিতে বসতি স্থাপন করে। সেই সময় ইউরোপ অন্ধকার যুগের মধ্যে দিয়ে যাচ্ছিল, প্রাচীন গ্রিস সভ্যতা থেকে বিচ্ছিন্ন ছিল। তবে ইস্তাম্বুল তখনও গ্রিক ভাষা সংস্কৃতির চর্চা হতো। এখানে আগত শরণার্থীদের কাছে হীরা, রত্নপাথরের চেয়ে মূল্যবান সম্পদ ছিল। অ্যারিস্টটল, প্লেটো, টলেমি, গ্যালেন, অন্যান্য দার্শনিক, বিজ্ঞানী ও পণ্ডিতের মূল গ্রিক পাণ্ডুলিপি। ইউরোপের প্রাচীন গ্রিক বিজ্ঞানের পুনরুজ্জীবন তাদের সবারই বিরাট ভূমিকা ছিল। ঐতিহাসিকদের মতে এই কারণে ইউরোপের রেনেসাঁ বা নবরস জাগরণের সূচনা হয়, যা পরবর্তী কয়েকশো বছর ইউরোপকে গোটা পৃথিবী থেকে এগিয়ে নেয়, যে তারা আজও অব্যাহত রয়েছে। তুরুল সুলতান মেহমেদ 29 মে সকালে যে শহরটি দেখেছিলেন সেটি তখন আর সেই শহর ছিল না। তার জাঁকজমকের কাহিনী তিনি ছোটোবেলা থেকে শুনে এসেছেন। দীর্ঘ অবক্ষয়ের পর ইস্তাম্বুল সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য অবলুপ্ত হয়ে পড়ে। শত শত বছর ধরে বিশ্বের সবচেয়ে বড় ধনবান শহর কনস্টান্টিনোপলের জনসংখ্যা কমতে কমতে কয়েক হাজারে নেমে আসে। শহরের অনেকাংশে জনশূন্য হয়ে একে অপর থেকে আলাদা হয়ে বিচ্ছিন্ন গ্রামে পরিণত হয়। বলা হয়ে থাকে তরুণ সুলতান শহরে এই করুণ অবস্থা দেখে পারস্যের কবি সাদির লেখার কবির আবৃত্তি করেছিলেন। কনস্টান্টিনোপলের পুরনো নাম ছিল বাইজেন্টিয়াম। যখন 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্টাইন প্রথম তার রাজধানী রোম থেকে এখানে স্থানান্তর করেন, তখন শহরের নাম বদলে তার নাম অনুসারে কনস্টান্টিনোপল রাখা হয়। আরবরা যাকে কুস্তুনিয়ে বলতো। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর এই পূর্বে রোমান সাম্রাজ্যে কনস্টান্টিনোপল টিকে থাকা এবং 4th থেকে 13th শতক পর্যন্ত এই শহরে এতটা উন্নতি করে যে দুনিয়ার আর কোনো শহর তার দ্বার কাছে ছিল না। এই কারণে মুসলিমরা শুরু থেকে শহরটি জয় করার স্বপ্ন দেখে আসছিল। এই লক্ষ্য পূরণে প্রথমবার কয়েকটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর 674 সালে এক বিশাল শক্তিশালী নৌবহর নিয়ে আরবরা কনস্টান্টিনোপলের দিকে রওনা হয়। এই বহর শহরের বাইরে তাঁবু কাটিয়ে ক্যাম্প ভেদ করে পরবর্তী 4 বছর ধরে বারবার প্রাচীর ভেদ করে শহরে ঢোকার চেষ্টা করে। অবশেষে 678 সালের শেষ দিকে বাইজেন্টাইনের নৌবাহিনী শহর থেকে বেরিয়ে এসে আরবদের উপরে আক্রমণ চালায়। এবার তাদের হাতে ছিল এক ভয়ানক অস্ত্র, যার নাম আতিশে ইউনানি, বাংলায় যার অর্থ গ্রিক আগুন। এই গ্রিক আগুন আসলে কী ছিল তা আজও জানা যায়নি। এটি ছিল এমন এক দাহ্য পদার্থ যা তীরের সাহায্যে ছুড়ে দেওয়া হতো এবং এটি যুদ্ধ নৌযানের গায়ে আটক থাকতো। আরও আশ্চর্য ছিল, পানি ডাললে এই আগুন আরও জ্বলে উঠত। আরবরা এই ভয়ানক অস্ত্রের জন্য প্রস্তুত ছিল না, ফলে কিছুক্ষণের মধ্যে পুরো নৌবহরে আগুনের সমুদ্রে পরিণত হয়। সেনারা পানিতে লাফিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও তাতেও রক্ষা হয়নি, কারণ এই গ্রিক আগুন পানির উপরে পড়ে জ্বলতে থাকতো। মনে হচ্ছিল পুরো মর্মর সাগরে আগুনে ধরে গেছে। আরবদের পিছু হটা ছাড়া কোনো উপায় ছিল না। ফেরার পথে একটি ভয়াবহ সমুদ্র ঝড় আরও সর্বনাশ ডেকে আনে এবং শত শত জাহাজের মধ্যে মাত্র অর্ধেক নৌযান নিয়ে ফিরে আসতে সক্ষম হয়েছিল। এই অবরোধ চলাকালেই প্রখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু মারা যান। তার কবর আজও শহরের প্রাচীরের বাইরে রয়েছে। সুলতান মেহমুদ এখানে একটি মসজিদ নির্মাণ করেন, যাকে তুর্কিরা পবিত্র স্থান বলে মনে করে। 717 সালে উমাইয়াদের আমলে আমির সুলাইমান ইবনে আব্দুল মালিক আরও ভালো প্রস্তুতি নিয়ে আবারও কনস্টান্টিনোপল অবরোধ করেন এবং এর পরিণতিও ভালো হয়নি। প্রায় 2000 নৌযুদ্ধের মধ্যে মাত্র 5টি ফিরে যেতে সক্ষম হয়। সম্ভবত এই কারণেই পরবর্তী 600 বছর ধরে মুসলিমরা আর কনস্টান্টিনোপল আক্রমণ করেনি। এরপর সুলতান মেহমেদ অবশেষে শহরের উপরে নিজের পতাকা উড়িয়ে পুরনো সব বাদলা পূর্ণ করে দেন। শহর দখলের পর সুলতান তার রাজধানী এডিরনে থেকে কনস্টান্টিনোপল স্থানান্তর করেন। নিজের জন্য রোমের সম্রাটের উপাধি কায়সারি রোম উপাধি গ্রহণ করেন। পরবর্তী দশকে এই শহর আবার এমন উত্থান দেখে যা অতীতের গৌরবের স্মৃতি ফিরিয়ে আনে।
সুলতান নিজের সাম্রাজ্য জুড়ে এক ফরমান পাঠালেন, কেউ আসতে চাইলে এই শহরে আসতে পারেন, যাকে শহরে ঘর ও বাগান দেওয়া হবে। শুধু এটুকু নয়, সুলতান মেহমুদ ইউরোপ থেকে লোকজনকে কনস্টান্টিনোপলে আসার আমন্ত্রণ জানান, যাতে শহরটি আবারও জনবসতিপূর্ণ হয়ে ওঠে। এছাড়া সুলতান শহরের ধ্বংসপ্রাপ্ত মৌলিক অবকাঠামো নতুন করে নির্মাণ করেন, পুরনো খালগুলি মেরামত করেন, নিষ্কাশনের ব্যবস্থা চালু করেন। সুলতান মেহমুদ বড় পরিসরে নতুন নির্মাণ কাজ করেন, যার সবচেয়ে বড় উদাহরণ তোপকাপি প্রাসাদ এবং গ্র্যান্ড বাজার। অল্প সময়ের মধ্যে বিভিন্ন রকমের হস্তশিল্প, কারিগর, ব্যবসায়ী, ক্যালিগ্রাফি, চিত্রশিল্পী, স্বর্ণকার, অন্যান্য দক্ষ পেশাজীবী শহরের দিকে আসতে শুরু করেন। সুলতান মেহমুদ হায়া সোফিয়া নামের গির্জাটি মসজিদে রূপান্তর করেন, তবে তিনি শহরের দ্বিতীয় বড় গির্জা ক্লিসায়া হাওয়ারিয়ান বা চার্চ অব দ্য অ্যাপোস্টলসকে গ্রিক অর্থোডক্স সম্প্রদায়ের কাছেই রেখে দেন। এই সম্প্রদায় আজও একটি প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে। সুলতান মেহমুদের ছেলে সেলিমের শাসনামলে উসমানী সাম্রাজ্য খেলাফতের মর্যাদা লাভ করে এবং কনস্টান্টিনোপলের হয় এর রাজধানী। সব সুন্নি মুসলিমের কেন্দ্রীয় শহরে পরিণত হয়। সুলতান মেহমুদের নাতি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে কনস্টান্টিনোপল নতুন উচ্চতায় পৌঁছে যায়। এই সেই সুলেমান যাকে বিখ্যাত তুর্কি ধারাবাহিক মাই সুলতানে দেখানো হয়েছে। সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের রানী হুররাম সুলতান বিখ্যাত স্থপতি সিনানকে ভাড়া করেছিলেন, যিনি রানীর জন্য এক বিশাল প্রাসাদের নির্মাণ করেছিলেন। সিনানের অন্যান্য বিখ্যাত স্থাপনার মধ্যে রয়েছে সুলেমানিয়া মসজিদ, হুররাম সুলতান হামাম, খসরু পাশা মসজিদ, শাহজাদা মসজিদ, অন্যান্য স্থাপনা। কনস্টান্টিনোপলের পতন ইউরোপের উপরে গভীর প্রভাব ফেলেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বই, কবিতা লেখা হয়, অনেক চিত্রকর্ম আঁকা হয়। এই ঘটনা ইউরোপীয়দের সামষ্টিক চেতনার উপরে অংশ হয়ে ওঠে। এই কারণে ইউরোপ কনস্টান্টিনোপলকে ভুলতে পারেনি। ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সদস্যপদ দেওয়ার বিষয়ে আজও গড়িমসি করছে। এর কারণ শত বছর পুরনো সেই ইতিহাস। গ্রিসে আজও বৃহস্পতিবারকে বা থার্সডেকে অশুভ দিন হিসাবে ধরা হয়, কারণ 1453 সালের 29শে মে ছিল থার্সডে। চমকপ্রদ এক সাম্রাজ্যের পতন এবং আরেক সাম্রাজ্যের উত্থানের মধ্যে দিয়ে বহমানকালের বা কালের ইতিহাস একের পর এক আবৃত হচ্ছে। এই থেকে পাঠকগণ যদি কোনো রস আস্বাদন করতে পারে, তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক বলে গণ্য হবে। থ্যাংক ইউ।